নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে জানাই অন্ধকারের আওয়াজ চ্যানেলে স্বাগত। আমাদের আজকের নিবেদন তারানাথ তান্ত্রিক ও সুধাগরের আতঙ্ক। সকালবেলায় ঘুম থেকে উঠে চোখ খুলতেই দেখলাম আকাশের মুখ ভার। কোথা থেকে চাপ চাপ শ্রাবণের ঘন কালো মেঘ এসে জমা হয়েছে সমগ্র আকাশটির বক্ষে। সূর্য দেবতা বহু চেষ্টা করেও নিজের মুখখানি দেখাতে অপারগ হয়েছেন, ফলে পরিবেশ হয়ে উঠেছে সম্পূর্ণ মেঘাচ্ছন্ন ও অনুজ্জ্বল। ঝোড়ো বাতাসের গতিবেগ জানান দিচ্ছে আসন্ন ঝড়ের পূর্বাভাস। বৃষ্টি নামবার আশঙ্কায় ছাতাখানি সঙ্গে নিয়ে আমি রওনা দিলাম মঠলেনের উদ্দেশ্যে। আমার স্থির বিশ্বাস কিশোরীও আজ হাজির হবে তারানাথের গৃহে। এমন বাদলার আবহে গা ছমছমে জমাটি লোমহর্ষক গল্প শোনার আস্বাদ একবার যে শ্রোতা পেয়েছে সেই জানে এর মহিমাটি কতখানি। পথে নামতেই টুপটাপ শব্দে বৃষ্টি আরম্ভ হলো। ছাতাখানা মেলে ধরলাম মাথার উপরে। মোড়ের মাথায় এসে দেখলাম কিশোরী দোকানে বসে পা দোলাতে দোলাতে গরম ফুলুরিতে কামড় বসাচ্ছে। আমাকে দেখা মাত্রই প্রফুল্লিত হয়ে উচ্চ কণ্ঠে এসে বলল, আরে ভাই আছে, এসো এসো, একটু গরম চা আর ফুলুরি খাও। আমি সৌজন্যের হাসি হেসে ভিজে ছাতা নামিয়ে রেখে কাঠের বেঞ্চে উঠে বসলাম। ইতিমধ্যে বৃষ্টির মাত্রা বেশ খানিকটা বেড়েছে, সাথে হাওয়ার দাপটও। কিশোরী এবার দোকানদারের উদ্দেশ্যে বলল, ও দাদা, দুটো চা আর কয়েকটা ফুলুরি দিন তো। কিশোরী, গল্প শোনার আগ্রহ তো দেখছি তোমার মনেও জেগে উঠেছে। হ্যাঁ ভাইয়া, সে আর বলতে, এরকম মেঘলা দিনে যেন কোনো কাজেই মন বসে না ঠিকঠাক। মন শুধুই টানে তারানাথের কাছে যাওয়ার জন্য। এটা তুমি একেবারে হক কথা বলেছো ভাই। দোকানদার চা আর ফুলুরি বাড়িয়ে দিল আমার দিকে। উষ্ণ ধুমায়িত চায়ের ভারে চুমুক দিয়ে ফুলুরিতে কামড় বসালাম। তা কি ধরনের গল্প তারানাথের কাছ থেকে শুনবে বলে মনস্থির করেছো? আজ একেবারে আলাদা ধরনের কিছু শুনবো তারানাথ তান্ত্রিকের কাছ থেকে। তার ঝুলিতে তো আর গল্পের অভাব নেই। বেশ বেশ, চলো এবার মডেলিং যাওয়া যাক। আর বিলম্ব করা মোটেই উচিত হবে না। দাদা, একটা পাসিং শোয়ের প্যাকেট দিন। পাসিং শো কিনে নিয়ে গল্প গুজব করতে করতে ছাতা মাথায় আমরা হাঁটা লাগালাম। বৃষ্টির বহর ক্রমে ক্রমে বাড়তেই থাকলো। তারানাথের বাড়ির দরজায় টোকা মারতেই চারি এসে তা খুলে দিল। আরে কাকাবাবু যে, কতদিন পর আবার। আসুন আসুন, ভিতরে আসুন। আমরা ভিতরে ঢুকে এলাম। চারিও দৌড়ে আগল তুলে দৌড়ে উঠে পড়ল দাওয়ায়। কাকাবাবু, আপনারা একটু বসুন, আমি বাবাকে ডেকে দিচ্ছি, কেমন? এই কথা বলে চারি অন্দরে চলে গেল। আমরা তক্তার উপর বেশ জড়ো সড়ো হয়ে বসলাম। সামান্য সময় বাদেই তারানাথ হাসি হাসি উজ্জ্বল মুখে হাজির হলো সেথায়। তার পিছু পিছু চলে এলো চারিও। কি হে, এসে পড়েছো তোমরা? ভালো ভালো। সত্যি কথা বলতে আমি নিজেও যেন তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। চারিমা, এই যে যাতো মা, ওদের জন্য দুবেলা চা করে আন। চারি সম্মতিসূচক ভঙ্গিমায় ওপর নিচে সামান্য মাথা নেড়ে চলে গেল রান্নাশালায়। ঠাকুরমশাই, এই নিন, এটা আপনার জন্য। এটা বলে আমি সিগারেটের প্যাকেটটা এগিয়ে দিলাম তার দিকে। একটা হাসির রেখা ফুটে উঠল তারানাথের ওধর ওষ্ঠে। প্যাকেট থেকে সিগারেট বার করে ঠোঁটের ডগায় তা গুঁজে ফস শব্দে আগুন ধরিয়ে হুস হুস টান দিলেন তিনি। কিশোরী ডান হাতের চেটোয় বাম হাত ঘষতে ঘষতে নিরপরাধ বালকের মতো আবদারের ভঙ্গিমায় বলল, ঠাকুরমশাই, আজ একেবারে আলাদা ধরনের কিছু শোনান দেখি, যা এর পূর্বে কখনো আমরা শুনিনি। কিশোরীর কথায় তারানাথ খানিক হেসে উত্তর দিল, হ্যাঁ বেশ, তবে তাই হোক। আজকে যে ঘটনা তোমাদের বলতে চলেছি তা আমার জীবনে ঘটা অন্যান্য আর 5টা ঘটনা থেকে সম্পূর্ণ আলাদা। এই তো চা এসে গেছে, তোমরা আগে চাটা খেয়ে নাও কেমন? চারি এসে দুপেয়ালা চা আর ছোলা কলাই ভাজা রেখে গেল আমাদের সম্মুখে। আমরা সেগুলি সদ্গতি করতে শুরু করলাম।
তারানাথ সিগারেট শেষ করে নারকেলের ভাঙা মালায় তা ফেলে দিয়ে আরম্ভ করলো গল্প বলা। তখন আমার বয়স অল্প। তোমরা তো জানোই আমি কোনোদিনই ঘরে সেরকম থাকতাম না। আজ এখানে তো কাল ওখানে ঘুরে বেড়াতাম। ঈশ্বরকে স্মরণ করে অনিশ্চিত ভবিষ্যতের পথে হাঁটতে আমার বরাবরই ভালো লাগতো। নিত্যদিন কত শত অচেনা অজানা মানুষের সাক্ষাৎ পেতাম আমি। অপরিচিত ওই মানুষগুলোর সুখ দুঃখের কথা, সুবিধা অসুবিধার কথা, বিপদ আপদের কথা জানতে পারতাম। তো এইরকমই এক শ্রাবণের সকালে কোনো একটি পল্লী গ্রামের ভগ্নপ্রায় মন্দিরে বসে আছি একাকী, আর মনে ভেবে চলেছি নানান কথা। এমন সময় দূরের রাস্তার দিকে তাকিয়ে দেখলাম টগবগ করে একটা ঘোড়ার গাড়ি দ্রুত বেগে ধুলো উড়িয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটে আসছে এইদিকে। গাড়িটা থামলো মন্দিরের মুখোমুখি। গাড়োয়ান লাগাম টানতেই চি শব্দে ঘোড়া দুটো ডেকে উঠল। গাড়ির ভিতর থেকে নেমে এলো এক বৃদ্ধ। সিঁড়ি বেয়ে শটান তিনি উঠে এলেন মন্দিরে। ভদ্রলোকের সাজ পোশাক দেখেই বোঝা যায় তিনি সম্ভ্রান্ত ধনী পরিবারের মানুষ। মাথায় দামি রঙিন কাপড়ের পাগড়ি, গায়ের শ্বেতশুভ্র পাঞ্জাবির মধ্যে সোনার বোতাম আটকানো, পরনে ধুতি, হাতের আঙুলে নানাবিধ মূল্যবান পাথরযুক্ত ধাতব আংটি। তবে ভদ্রলোকের বাইরেটা যতই চাকচিক্যময় হোক না কেন, তার ভিতরটা যেন ঘুম পোকার মতো কুরে কুরে খাচ্ছে কোনো অশুভ অমঙ্গলজনক চিন্তা। তা আমি ওনার চোখ মুখ দেখেই বিলক্ষণ বুঝলাম। ভদ্রলোকটি গলা পরিষ্কার করে আমার উদ্দেশ্যে কোমল স্বরে বললেন, নমস্কার, আমি অমূল্যভূষণ পাল, সুধাগরের নায়েব। বাবা, তুমি আমার থেকে বয়সে অনেক ছোট, তাই আর তোমাকে আপনি আজ্ঞে করছি না গো। না না, সে ঠিক আছে। আপনি এত কুণ্ঠাবোধ করছেন কেন? বলুন, কি বলবেন বলুন। আচ্ছা বাবা, তুমি কি তারানাথ তান্ত্রিক? আগে হ্যাঁ, আমি তারানাথ। কিন্তু কেন, কি হয়েছে? বৃদ্ধ যেন আমার উত্তরে হাঁপ ছেড়ে বাঁচলেন। আমি দেখলাম করজোড়ে তিনি ভগবানের উদ্দেশ্যে প্রণাম জানালেন। কোনো গভীর সংকটের হাত থেকে মুক্তির পথ খুঁজে পেলে মানুষের মুখে যেমন একটা অসীম খুশির ঝলমলে আভাস ফুটে ওঠে, তার মধ্যেও সেই একই আভাস আমি লক্ষ্য করলাম। ঈশ্বরের অশেষ করুণা, তাই তোমাকে এখানে পেয়ে গেলাম। লোকমুখে আমি জানতে পেরেছিলাম তুমি নাকি এ গ্রামে এসেছো, তাই সমস্ত কাজ ফেলে তড়িঘড়ি আমি ছুটে এলাম তোমার খোঁজে। তবে মনের মধ্যে একটা ভয় সর্বদাই কাজ করছিল, যদি আমি পৌঁছানোর আগে তুমি অন্য কোথাও চলে যাও তাহলে ভারী সমস্যায় পড়তাম বাবা। যাই হোক, মঙ্গলময়ের কৃপায় তুমি এখনো এইখানেই আছো। বাবা, বাবা তারানাথ, তোমাকে একটিবার আমার সাথে সুধাগরে যেতেই হবে বাবা, কয়েকদিনের জন্যই মাত্র। তবে তুমি না গেলে সব কিছু ছারখার হয়ে যাবে, গোটা গ্রামখানায় উজাড় হয়ে যাবে। ওখানে যা সব শুরু হয়েছে তার মাথা মুন্ডু আমি কিছুই বুঝতে পারছি না। এবার তুমি আমার শেষ ভরসা বাবা। আপনাদের সুধাগড়ে কি সমস্যা হয়েছে? সুধাগরে নয় গো বাবা, সুধাগরে নয়। সুধাগরের পাশে পলাশডিহি নামের এক বিশাল গহীন অরণ্য রয়েছে। যত সমস্যা ওই জঙ্গলটাকেই কেন্দ্র করে।
তুমি এবার চলো আমার সাথে। এক মুহূর্ত সময় অপচয় করা আর উচিত কার্য হবে না গো। বাকিটা আমাদের জমিদার মশাইয়ের মুখ থেকেই শুনবে না হয়। এবার চলো বাবা, চলো। অমূল্যভূষণের মুখ কোনো অযাচিত আতঙ্কের করাল গ্রাসে সম্পূর্ণ ফ্যাকাশে হয়ে গেল। আমাকে সুধাগড়ে যাওয়ার জন্য বিনীতভাবে আরো বেশ কয়েকবার অনুরোধ করলেন তিনি। শেষমেশ আমি তার সাথে যাব বলায় অমূল্যভূষণের যেন আনন্দের অন্ত রইল না। আমি এটুকু বুঝলাম যে কোনো এক গুরুতর সমস্যার সম্মুখীন হয়েছে সুধাগড়ের মানুষ। সুধাগড়ে এসে আমি দেখলাম এত বড় একটা গ্রাম, অথচ মানুষের সমাগম নেই কোনো স্থানে। মাঠ ঘাট রাস্তা বাড়ির আনাচ কানাচ সব একেবারে শুনশান। কেবলমাত্র দু একজন নজরে পড়ল, তবে তাদের দেখে আমার সুস্পষ্ট ধারণা হলো যে ওরা যেন মাত্রা অতিরিক্ত কোনো আতঙ্কের মধ্যে দিবানিশি যাপন করছে। পথে আসার সময় সুধাগড়ের নায়ক মশাই মানে অমূল্যভূষণ একটিও কথা কন, সমানে কি যেন বিড়বিড় করে বলে চলেছেন তিনি। তাকে দেখে মনে হয় কেউ যেন তার মাথার উপর এক রাশ চিন্তার বোঝা চাপিয়ে দিয়েছে। সুধাগড়ের জনমানবহীন প্রকৃতি ভালোভাবে পর্যবেক্ষণ করতে লাগলাম আমি। ঘোড়ার গাড়ি ছুটে চলল জমিদার বাড়ির দিকে। সুধাগড়ের জমিদার বাড়ি প্রকাণ্ড। সিংহদ্বারে প্রবেশ করতেই একজন মধ্যবয়সী সৌম্যকান্তি পুরুষ এগিয়ে এলো আমার পানে। নত হয়ে পদধূলি মাথায় নিল সে। আপনি আমার প্রণাম গ্রহণ করুন ঠাকুর মশাই। আমি দিব্যজ্যোতি সেন, এই সুধাগড়ের জমিদার। থাক থাক, মা তোমার মঙ্গল করুন। আসুন ঠাকুর, আপনি ভেতরে আসুন। আগে স্নান খাওয়া সেরে নিন, তারপর বিশ্রাম নিয়ে না হয় সব কথা শুনবেন। আচ্ছা বেশ, তাই হোক। এরপর আমি, জমিদার দিব্যজ্যোতি আর নায়েব অমূল্যভূষণ জমিদার বাড়ির অন্দরমহলে প্রবেশ করলাম। স্নান ও মধ্যাহ্ন ভোজনের পর্ব মিটে যেতে আমি কক্ষের জানলা দিয়ে বাইরের পানে তাকালাম। ওপর ঘরের জানালা হওয়ার কারণে সেখান থেকে দেখা গেল দূরের বিশাল বিশাল মহিরুহে ঘেরা একখানি বনভূমির অগ্রভাগ। আমি বুঝলাম তবে ওটাই পলাশডিহির জঙ্গল। কিন্তু কি এমন জিনিস রয়েছে ওই জঙ্গলের মধ্যে যেমন ত্রাসের সৃষ্টি করতে সক্ষম হয়েছে? পড়ন্ত বিকালের গোধূলি আলো একসময় জানালা গলে ঘরে ঢুকে এলো। সূর্য ক্রমে ক্রমে ঢলে পড়ল পশ্চিম আকাশে। পাখিরা ফিরে গেল নিজেদের বাসায়। ধরিত্রীর বুকে নেমে এলো ঘোর কালো আঁধার। আমার কক্ষের বাইরে এসে দাঁড়ালো দিব্যজ্যোতি। মুখ বাড়িয়ে সে বলল, ঠাকুর মশাই, ভিতরে আসতে পারি? আরে আরে দিব্যজ্যোতি, ভেতরে এসো এসো। আমি কখন থেকে ব্যাকুল হয়ে বসে আছি সমস্ত ঘটনা শুনবো বলে। আসার পথে নায়েব মশাইয়ের মুখ থেকে তেমন কিছুই জানতে পারিনি। তিনি শুধু এইটুকুই বলেছেন যে যত সমস্যার মূলে নাকি ওই জঙ্গল। এবার তোমার মুখ থেকে আমি সবটা শুনবো। দিব্যজ্যোতি একটা আরাম কেদারা টেনে নিয়ে আমার মুখোমুখি বসলো। তারপর খুব করুণ সুরে বলতে শুরু করলো, ঠাকুর মশাই, একটা অজানা সমস্যার সম্মুখীন হয়েছি আমরা। সেই সমস্যা থেকে আমাদেরকে আপনাকেই উদ্ধার করতে হবে। সুধাগড়ের বাসিন্দাদের প্রধান জীবিকার কেন্দ্র হল ওই পলাশডিহির জঙ্গল। পলাশডিহি জঙ্গলের মধু এই তল্লাটে বিখ্যাত। জঙ্গলের শুকনো পাতা, কাঠ, গাছের ছাল বিভিন্ন কাজের জন্য ব্যবহৃত হয়।
সর্বাধিক মূল্যবান বস্তু হল ওই জঙ্গলের নানাবিধ ভেষজ উদ্ভিদ। এই সমস্ত কিছু বিক্রি করেই আমার প্রজারা জীবন ধারণ করে। সবই ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ করে কি যে হলো তা সত্যিই জানি না। ওই পলাশডিহির জঙ্গল যেন রাতারাতি সাক্ষাৎ মরণপুরীতে পরিণত হলো। জঙ্গলের মধ্যে যারাই যাচ্ছে তারাই আজীবনের জন্য নিখোঁজ হয়ে যাচ্ছে। আস্ত মানুষগুলো যেন বাতাসের সাথে কর্পূরের ন্যায় মিলিয়ে যাচ্ছে। এখন ভয়ের চোটে জঙ্গলের ধারে কাছে আর কেউ ঘেঁষতে চায় না। সকলের রুজি রোজগার বন্ধ হয়ে গেছে। সুধাগড়ে কৃষিকাজ তেমন একটা হয় না বললেই চলে, তাই জঙ্গলটাই ছিল ওদের অর্থ উপার্জনের একমাত্র উৎস। আজ সে পথ বন্ধ হয়েছে। সকলে এবার না খেতে পেয়ে মারা পড়বে। অনেকেই সুধাগড় ছেড়ে একে একে অন্যত্র চলে যাচ্ছে। যতই হোক, আধ পেটা খেয়ে তো আর দীর্ঘদিন বেঁচে থাকা যায় না। এইরকমভাবে চললে হয়তো স্বল্প দিনের মধ্যেই মরুভূমি হয়ে যাবে সমগ্র সুধাগড়। আমার পূর্বপুরুষের এই বসতবাটি, এই বিশাল জমিদারিত্ব সবকিছু ছেড়ে ছুড়ে প্রাণের তাগিদের শেষে চলে যেতে হবে হয়তো। আমার যা যা করার ছিল আমি সব কিছু করেও ব্যর্থ হয়েছি। এবার আপনি কিছু একটা করুন, দয়া করে কিছু একটা করুন। দিব্যজ্যোতি অসহায়ের মতো আমার হাত দুখানি জড়িয়ে ধরে আকুতি মিনতি করতে লাগল। আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম, আচ্ছা বেশ, ঠিক আছে, আমি দেখছি বিষয়টা। তুমি এখনই এত ভেঙে পড়ো না তো। মাথা ঠান্ডা করে সঠিকভাবে বলো তো, কতদিন আগে মানুষ জঙ্গলে ঢুকে আর ফিরল না? আমার কথায় দিব্যজ্যোতি মনে মনে হিসাব কষে বলল, আজ থেকে ঠিক 7 দিন আগে গ্রামের একদল মধু সংগ্রহকারী ঢুকেছিল অরণ্যে। সারাটি দিন কেটে গিয়ে রাত্রি নামলেও ওরা কেউ আর ফিরল না। পরদিন সকালে আমি একদল লেঠেল পাঠালাম ওদের খোঁজে। খোঁজ আনা তো দূরের কথা, লেঠেলরাও আর ফিরল না ওই পলাশডিহি থেকে। 7 দিনের মধ্যে হয়তো আরও অনেক অনেক মানুষ দরকারে অদরকারে ঢুকেছিল ওই জঙ্গলে, কিন্তু কেউই আর বের হতে পারেনি। ওই জঙ্গলের মধ্যে যে ঠিক কি ঘটেছে সে বিষয়ে আমরা কেউ বিন্দুমাত্র অবগত নই। আমার কপালে চিন্তার গভীর ভাঁজ পড়ল। সুধাগড়ের জমিদারের কথা শুনে চিন্তিত কণ্ঠে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, এই ধরনের সমস্যা কি এর আগেও ঘটেছিল কখনো? কসমিন কালেও না। আমি তো কোন ছাড়, আমার পিতা কিংবা পিতামহের আমলেও এই জঙ্গল কখনো এমন রাক্ষসে হয়ে ওঠেনি। তবে মাত্র 7 দিন পূর্বে কি এমন ঘটনা ঘটল যে জঙ্গলে এমন আমূল পরিবর্তন দেখা দিল? বাবা, ওই জঙ্গলে ভয়ানক কোনো দানব বা প্রেতাত্মা আশ্রয় নিয়েছে। তা না হলে কি এমন একটা হয়? গোটা গ্রামের মানুষেরও এই একই বিশ্বাস জন্মেছে। এমন জলজ্যান্ত মানুষগুলো কি করে বেপাত্তা হয়ে যাচ্ছে শুনি। আমিও আমার গ্রামের মানুষদের স্থির বিশ্বাস যে ওই জঙ্গলের ভেতরে থাকা দানই তাদের ধরে ধরে খেয়ে ফেলছে। কথাগুলো বলতে বলতেই ঘরে ঢুকে এলেন নায়েব মশাই। তার হাতে ধরা স্বচ্ছ গ্লাসের শীতল পানীয় আমাদের সামনের ছোট্ট চৌকিটার উপর নামিয়ে রাখলেন তিনি। সেটা 1 গ্লাস পানীয় আমি দিলাম দিব্যজ্যোতিকে, আর একটা আমি নিজে নিলাম। পানীয় শেষ করে আমি বললাম, আপনাদের কোনো চিন্তা নেই, আমি কাল নিজে সুধাগড় ও পলাশডিহি জঙ্গলের আশপাশটা ঘুরে দেখব, কেমন? আচ্ছা বাবা, তবে যা করবে খুব সাবধানে। শুনলেই তো, ওই জঙ্গলে একবার ঢুকলে কিন্তু আর ফেরার কোনো পথ নেই। আপনি নিশ্চিন্ত থাকুন নায়েব মশাই, আমার কিচ্ছুটি হবে না। রাত্রিবেলায় নৈশভোজ সমাপ্ত করে আমি শয্যায় গা এলিয়ে দিলাম। ছোট্ট লণ্ঠনটি বৃহৎ ঘরের সুবিশাল অন্ধকার মোচনে বিফল প্রতিপন্ন হয়েছে। সারা দিনের ধকলে আমার চোখে কখন যে ঘুম নেমে এলো তা আমি নিজেও বুঝতে পারলাম না। গভীর রাতে দেখলাম এক বিচিত্র স্বপ্ন।
বিচিত্র স্বপ্ন? তা শুনি ঠাকুর মশাই, কি সেই বিচিত্র স্বপ্ন যা আপনি দেখলেন? তারানাথ সামান্য গলা খাকারি দিয়ে পুনরায় আরম্ভ করল। স্বপ্নে আমি দেখলাম একটা প্রকাণ্ড গাছ, গাছের গুড়িতে বাঁধা লাল সুতো, এবং সেই সুতোর উপর সম্ভবত লেপ্টে রয়েছে তেল, সিঁদুর ও হলুদ জাতীয় কিছুর মিশ্রণ। গাছটার কাণ্ডের অগ্রভাগে উপুড় হয়ে মাটিতে পড়ে আছে একটা ভাঙা ঘট। গাছটাকে ঘিরে বসে আছে এক পাল পশু। কি নেই সেই দলে? হরিণ, খরগোশ, কাঠবিড়ালি, বেচি, গন্ধগোকুল, বুনো শূকর, ভেড়া, বনমহিষ, আরো কত কত জন্তু। জানোয়ারের ভিড় সেথায়। ফুল আর পাতায় চুপটি করে বসে আছে প্রজাপতি ও গঙ্গা ফড়িং। কয়েকশো প্রজাতির পাখি নির্বাকভাবে বসে আছে বিভিন্ন ডালপালায়, যেন একসাথে বোবা হয়ে গেছে ওরা। সমগ্র পরিবেশ নীরবতায় পরিপূর্ণ। এবার আমি যে বিষয়টা খেয়াল করলাম সেটা হলো, প্রতিটি প্রাণী কেমন যেন বিমর্ষ হয়ে বসে আছে। ওদের কারুর মধ্যে আনন্দ বলে কোনো বস্তু নেই। কেবল ঝিম মরা হয়ে মাথা নিচু করে বসে আছে ঠায়। আমার ধারণা সত্য বলে প্রমাণিত হলো যখন দেখলাম ওদের প্রত্যেকের চোখের কোণ হতে ফোঁটা ফোঁটা অশ্রু ভারী ঝরছে। অবলা পশুগুলোর এমন অবস্থা দেখে আমার মনটা দুঃখে ভারী হয়ে উঠল। কি হয়েছে পশুগুলোর? কেনই বা ওরা কাঁদছে তা আমার বোধগম্য হলো না সেই মুহূর্তে। গাছটার উপরের দিকে নজর যেতেই চমকে উঠলাম আমি। কি দেখলাম জানো? কি দেখলেন ঠাকুর মশাই? গাছটার বেশ কয়েকটা ডাল কাটা, কাণ্ডের মধ্যেও কুঠারের চওড়া আঘাতের দাগ বিদ্যমান, যা আমি এতক্ষণ লক্ষ্যই করিনি। তবে আশ্চর্যজনক বিষয় হলো, প্রতিটা কাটা অংশ থেকে বের হয়েছে চটচটে লালচে কোনো তরল। মূলত গাছের ডালপালা কাটা হলে এক ধরনের সাদাটে রস বহির্ভূত হয়, তা সত্য। তবে এই ধরনের রক্তের মতো লাল রস আমি এর পূর্বে কোনো দিনও দেখিনি। গাছের আড়াল থেকে এরপর ধীরে ধীরে বেরিয়ে এলো একটি ফুটফুটে বাচ্চা মেয়ে। তবে মেয়েটিকে দেখে আমি স্বপ্নের মধ্যেও যেন আঁতকে উঠলাম। হ্যাঁ, বাচ্চা মেয়েটির অঙ্গে সবজেটে রঙের শাড়ি, তার দুই হাত আঘাতপ্রাপ্ত, কপালেও বেশ খানিকটা গভীর কাটার দাগ। সেখান থেকে গড়িয়ে পড়ছে রক্তের সরু ধারা। কাজল মাখা দু চোখের কোণ হতে নেমে আসছে রক্ত মেশা নোনা জল। অভিমানে যেন তার মুখ ভার হয়ে রয়েছে। লম্বা কেশরাশি উঠছে দামাল বাতাসের সাথে। মেয়েটা যেন আমার দিকেই তাকিয়ে আছে, কিছু যেন বোঝাতে চাইছে সে। আচমকাই আমার ঘুমটা ভেঙে গেল। আমি উঠে বসলাম বিছানার উপর। খোলা জানালার দিকে তাকাতেই চাঁদনি আলোয় দেখলাম আবছা পলাশডিহির জঙ্গলকে। অদ্ভুতের স্বপ্নের যে কি মানে তা আমার বোধগম্য হলো না। আচ্ছা, তোমরা একটু বসো হে, আমি তামাকটা সেজে আনি। মনটা বড্ড তামাক তামাক করছে। বসো বসো। তারানাথ এরপর ঢুকে গেল ঘরে। আমি আর কিশোরী একে অপরের প্রতি দৃষ্টি বিনিময় করলাম।
ঝমঝম করে বৃষ্টি হচ্ছে সমান তালে। প্রকৃতি ঝাপসা হয়ে গেছে বৃষ্টির কারণে। মাঝে মধ্যেই গুরু গুরু গম্ভীর শব্দে গর্জে উঠছে মেঘরাশি। কিশোরীর ধৈর্য চিরকালই বড়ই কম। সে আমার উদ্দেশ্যে প্রশ্ন করল, আচ্ছা, জঙ্গলের মধ্যে আহত ওই মেয়েটি কে হতে পারে বলে তোমার ধারণা? আমি দুদিকে ঘাড় নেড়ে বললাম, তা আমি কি করে জানবো? তুমিও যেখানে আমিও সেখানে। একটু ধৈর্য ধরে বসো ভায়া, গল্পের পরিশেষে অবশ্যই তা জানতে পারবে। এবার চুপ করো, ওই দেখো তারানাথ আসছে। তারানাথ এসে তৃপ্তির সাথে গড়গড়ায় টান দিয়ে এক রাশ ধোঁয়া ছেড়ে বলল, আহা, এই বৃষ্টি বাদলার দিনে এমন ভাবে তামাক খাওয়ার মজাটাই আলাদা, কি বলো? ঠাকুর মশাই, এবার তাহলে শুরু করুন। আরে করছি। পরবর্তী ঘটনা শোনার জন্য তোমরা দেখছি ব্যাকুল হয়ে পড়েছো। তা শোনো। পরদিন ভোরে স্নান সেরে সূর্য প্রণাম করে আমি গ্রামের পথে বের হলাম। একখানি বিষয়ে ভারী খটকা লাগলো আমার। গ্রামের বুকে কিংবা ওই জঙ্গলের মধ্যে যদি অশুভ কোনো শক্তি থেকে থাকতো, তাহলে প্রত্যেকবারের মতো আমার মনে অমঙ্গলজনক সেই ঘণ্টা বেজে উঠত। কিন্তু এবার একবারের জন্য তেমনটা হলো না। সুধাগড়ে অহিতকর শক্তির প্রাদুর্ভাব ঘটলে আমার অন্তরাত্মায় যে অশুভ ইঙ্গিত ফুটে ওঠে, কই তেমনটাও তো উঠল না। সে যাই হোক, গ্রাম ঘুরতে ঘুরতে এক বটবৃক্ষের তলায় বেশ জটলা দেখে আমি সেদিকে এগিয়ে গেলাম কি হয়েছে তা জানতে। ওরে কুমলি রে, তুই এ কি করলি মা? পই পই করে বারণ করেছিলাম ওই জঙ্গলে না যেতে, তুই সেই চলে গেলি। ও কুমলি, তোর এই অভাগিনী মা এবার কি নিয়ে থাকবে বলতো? হে অন্তর্যামী, ফিরিয়ে দাও আমার মেয়েটাকে, ফিরিয়ে দাও। ওই যে আমার সব ছিল। কুমলির মা, তুমি কি গো? জানোই তো আমাদের পলাশডিহির জঙ্গল আর সেই পুরাতন শান্তশিষ্ট নিরুপদ্রব জঙ্গল নেই। ওই জঙ্গল এখন দানর বাসস্থান। তাই আমাদের বড়দেরই তো উচিত ছোটদের আগলে রাখা, সাবধানে রাখা। তুমি যদি ওকে ঘরে বন্দি করে জল আনতে যেতে, তাহলে তো আর এই সর্বনাশটা হতো না। আমার মতিভ্রম গো পদ্মা বউ, সবই আমার মতিভ্রম। পুকুর ঘাটে গেলাম জল আনতে, কুমলি বাড়িতে একাই রইল। কিন্তু বাড়ি ফিরে দেখি কুমলি কোথাও নেই। তারপর যখন দেখলাম খুঁটিতে ছাগলটাও বাঁধা নেই, তখন বুঝলাম পোড়ামুখী ওটারে চড়াতে নিয়ে গেছে জঙ্গলে। কুমলির মায়ের কথা শুনে গ্রামের এক বৃদ্ধা পান চিবোতে চিবোতে বললেন, তবে তুমি যাই বলো বাছা, তোমার একটু সাবধান হওয়া দরকার ছিল। তুমি তো জানতে যে ছাগলটাকে ঘাস খাওয়ানোর জন্য জঙ্গলে নিয়ে যাওয়া ওর প্রতিদিনের অভ্যাস। বাচ্চা মেয়ে, ওর কি আর মনে থাকে অত শত কথা? হয়তো অভ্যাসবশত ছাগলটাকে নিয়ে ও চলে গেছে জঙ্গলে। আমি বুঝলাম কুমলি নামের এক শিশু কন্যা ভুলবশত প্রবেশ করেছে ওই জঙ্গলে। কিন্তু জঙ্গলের বর্তমান পরিস্থিতির কারণে সে আর ফিরবে না, এমনটাই ধরে নিয়েছে সকলে। আমি তাড়াতাড়ি সেই জঙ্গলের দিকে রওনা দিলাম। আমাকে অন্তত একবার শেষ চেষ্টা করতেই হবে। পলাশডিহি জঙ্গলের সামনে এসে ভালো করে গাত্রবন্ধন করে নিলাম। কাল ভৈরবকে স্মরণ করে প্রবেশ করলাম সেই জঙ্গলে। জঙ্গলের মাটিতে পা রাখতেই একটা বিজাতীয় তীব্র গন্ধ আমার নাকে এলো। তবে গন্ধটা মোটেও বিশ্রী নয়,
এক মিষ্টি ফুরফুরে গাঢ় সুবাস। সে সুবাসে আমার যেন নেশা ধরে গেল। গাছগাছালির পাতা ঠেলে আমি ক্রমশ ভেতরে ঢুকতে লাগলাম। এত বড় গহীন বনে কুমলিকে খোঁজা ছিল খড়ের গাদায় সূচ খোঁজার মতো অবস্থা। এবার আমি একটা অদ্ভুত বিষয় বুঝতে পারলাম। জঙ্গলের মধ্যে ঢুকে এসেছি অনেকখানি, কিন্তু এখনো পর্যন্ত কোনো পাখি, পশু কিংবা নিতেন পক্ষে একটা পোকামাকড়ের আওয়াজ পর্যন্ত পাইনি। এমন তো হওয়ার কথা নয়। এই যে সম্পূর্ণ প্রকৃতি বিরুদ্ধ। জঙ্গলের ভিতরে যত ঢুকতে লাগলাম ততই ওই গন্ধের বাড়বাড়ন্ত উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকলো। ওই গন্ধের মধ্যে কি যেন একটা রয়েছে যা আমার মনকে পবিত্র করে তুলল ধীরে ধীরে। ভক্তিতে আমার মাথা যেন আপনি হতেই নত হয়ে এলো। অনেকখানি বেলা কাটিয়ে ফেলেছি। শেষমেশ নিরুপায় হয়ে বাড়ি ফেরার পথ ধরলাম। আচমকা একটা রিনিঝিনি নূপুরের শব্দ কানে আসতেই পিছন ফিরে তাকালাম। ভাবলাম কুমড়ি বোধহয় ফিরে আসছে আমার পিছু পিছু। কিন্তু পিছন ফিরে আর কাউকে দেখতে পেলাম না। তবে একটা ঝোপ দুলে উঠল বিনা বাতাসে। আমি প্রবল উত্তেজনার সাথে বললাম, কুমলি, তুমি এখানে আছো? কুমলি, কুমলি, ভয় পেও না, আমার কাছে এসো। আমি তোমার মায়ের কাছে পৌঁছে দেব তোমায়। এসো কুমলি। আমার প্রশ্নের কোনো প্রত্যুত্তর আসছে না দেখে আমি সেই ঝোপের কাছে এগিয়ে গিয়ে বাক্যহীন হয়ে পড়লাম। কোথায় কে? কুমড়ি তো সেখানে নেই। আবার হাঁটা লাগালাম ফেরার পথে। দ্বিতীয়বারের জন্য পাওয়া গেল সেই নূপুরের শব্দ। ঘাড় ঘুরিয়ে কাউকেই দেখতে পেলাম না আমি। এ কি ঘটছে আমার সাথে? আমি যতবার পিছন ফিরি ততবারই ওই নূপুরের শব্দ বেজে আমাকে যেন অনুসরণ করছে। কিন্তু যখনই ঘাড় ঘুরাচ্ছি তখনই সব ফাঁকা। সহসা আমার মনে একটা কথা এলো, আচ্ছা এমনটা নয় তো যে কোনো অদৃশ্য কেউ আমার পিছু নিয়েছে? আমি যখন যখন হাঁটছি তখন সেও হাঁটছে। ফলস্বরূপ তার পায়ের নূপুর বেজে উঠছে। আর যখন আমি থামছি তখন সেও থেমে যাচ্ছে, যার জন্য আর কোনো শব্দ হচ্ছে না। কথাটা ভাবতেই আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। দ্রুত পায়ে জঙ্গল ছেড়ে বেরিয়ে এলাম। একইভাবে সামঞ্জস্য বজায় রেখে নূপুর বেজেই চলল। তবে আমি আর কিন্তু পিছন ফিরে তাকাইনি। একেবারে বাইরে বেরিয়ে আর চোখে একটিবার তাকাতে আমার মনে হলো একটা অস্পষ্ট বাচ্চা মেয়ে মানুষ যেন মিলিয়ে গেল অরণ্যে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে আমি দিব্যজ্যোতির কাছ থেকে খবর নিলাম কুমলি ফিরেছে নাকি। সে বিষয়ে সে বিষণ্ণ বদনে নিরসভাবে বলল, আগে না ঠাকুর, সে ফিরে আসেনি, আর হয়তো ফিরবেও না কোনোদিন। দ্বিপ্রহরের সূর্য মধ্য আকাশে স্বমহিমায় বিরাজমান। অবশ্য তার প্রখর তেজরশ্মির স্বল্প পরিমাণ ছটায় প্রবেশ করতে পারছে নিবিড় জঙ্গলের এই গভীর অংশে। বনের কচি সবুজ নরম ঘাস খেতে এসেছে একদল হরিণ। তাদের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হলো ছোট্ট একটি শাবক। দলের সর্বাধিক সুন্দর দেখতে থাকে। মায়ের পিছু পিছু ছুটে বেড়াচ্ছে হরিণ শাবকটি। সে এখন
খেলায় ভীষণ ব্যস্ত। অপ্রত্যাশিতভাবে হাওয়ার বেগে একটি তীর ছুটে এসে বিদ্ধ করল শাবকটিকে। যে ঘাসের উপর ক্ষণিক আগেই লম্পঝম্প করে খেলছিল বাচ্চাটা, সেই সবুজ ঘাসকেই রক্ত রাঙা করে লুটিয়ে পড়ল তার উপর। লম্বাটে কান দুটো তীর তীর করে দুবার নড়েই দু চোখ বন্ধ হয়ে গেল আজীবনের মতো। আস্তে আস্তে এসে ঢলে পড়ল মরণের কোলে। বাচ্চা হরিণটির মা বাদে সকলেই যে যার মতো ছুট দিল। মৃত বাচ্চাটাকে তার মা বরং বারবার চেষ্টা করলো উঠানো। হে, আপনি কি করলেন? বাচ্চাটাকে মারে ফেললেন। একটা শিশুকে হত্যা করতে আপনার হাত তো কাঁপলো না বটে? জঙ্গল থেকে কথা বলতে বলতে বেরিয়ে এলো একটা মোটা সোটা কালো লোক। তার মাথায় লাল কাপড়ের ফেটির সাথে পাখির পালক গোঁজা, চোখের তলায় সাদা আর ধূসর রঙের প্রলেপ, গলায় বিভিন্ন গাছের শিকড় বাকড় সুতো দিয়ে বাঁধা, কোমরের মলিন ছেঁড়া ধুতি ছোট্ট করে গোটানো, পায়ে ও হাতের কবজিতে মোটা মোটা ধাতব বালা। আদিবাসী লোকটি এগিয়ে এলো আমার দিকে। সুদর্শন শিকারী মানুষটির চোখে চোখ রেখে নির্ভীকভাবে সে বলল, একজন মায়ের কাষ্ঠ থেকে সন্তানকে কেড়ে নিয়ে কি আনন্দ পেলেন? তা আমাকেও কন, আমি একটু শুনি কেনে। লোকটির কথা শুনে শিকারীর 4 জন দেহরক্ষীর মধ্যে একজন অত্যন্ত আমোদের সাথে জবাব দিল, আমাদের গিন্নিমা হরিণের মাংস খেতে খুব ভালোবাসেন, আর সেই হরিণ যদি শিশু হয় তাহলে তো আর কোনো কথাই নেই, যাকে বলে সোনায় সোহাগা। দেহরক্ষীর কথা শুনে আদিবাসী লোকটির মাথায় যেন তপ করে ক্রোধের আগুন জ্বলে উঠল। সে ক্রোধান্বিত কণ্ঠে মেজাজের সাথে বলল, মোদের পৃথিবীতে সকল জীবের বেঁচে থাকার সমান অধিকার তো আছে, কেবলমাত্র গায়ের জোরে তাদের হত্যা করার কোনো অধিকার আমাদের কারোর নাই। শিকারী এতক্ষণ যাবৎ নির্বাক থাকার পর শেষমেশ ধৈর্যচ্যুত হয়ে মুখ খুলল, বলল, এত বড় বড় জ্ঞানের কথা যে বলে চলেছ সেই থেকে, তা তুমি কি জানো আমি কে? না, জানি লাই, আর জানতেও চাই না। মুই শুধু একটুকু কথা জানি, আপনারা মস্ত বড় অপরাধী। আপনারা মস্ত বড় একটা অপরাধ করেছেন। চুপ করো, নিজের ভালো চাও তো চুপ করো, না হলে কঠিন থেকে কঠিনতর শাস্তি ভোগ করবে তুমি। তুমি জানো না কার মুখের উপর কথা বলছো সমানে। আমি তোমার স্পর্ধা দেখে স্তম্ভিত হয়ে যাচ্ছি। সত্য কথা বলতে তো মুই ডরাইলা, তাই মুখেও সব শাস্তির কথা বলবেন লাই। তুমি কি জানো এই গোটা জঙ্গলটাই আমার? এই জঙ্গলের একমাত্র অধিপতি আমি, সমগ্র জঙ্গলের সর্বে সর্বাও বটে। আপনি হাসালেন মুখে। এই জঙ্গল কার জানেন? ওই যে ওখানে ও বিশাল গাছটা দেখছেন, এই জঙ্গল তার। এই জঙ্গলের যিনি মাথা, তিনি ওই বৃদ্ধের মতো অবস্থান করছেন। এ কথা বলে সে ফের অঙ্গুলি নির্দেশ করল ওই মস্ত মহিরুহের পানে। গাছটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করলো প্রত্যেকে। একটা অত্যন্ত সাদামাটা স্বাভাবিক গাছ। গাছটির মধ্যে প্রকৃতিগত অস্বাভাবিকত্বের কোনো চিহ্নই নেই। গাছটার সামনেটা বেদির মতো, তার অগ্রভাগে একটা মাটির ঘট প্রতিষ্ঠিত। সেই ঘরটির গায়ে সিঁদুর দিয়ে একটি চিহ্ন অঙ্কিত। ঘটের মুখে আম পাতা আর তার উপর রাখা কোনো একটি ফল। জায়গাটিতে ছড়িয়ে ছিটিয়ে আছে কয়েকটা ফুল। গাছটার কাণ্ডের সাথে বাঁধা কতগুলো রং বেরঙের সুতো। আদিবাসী লোকটি সেই গাছটির উদ্দেশ্যে নত শিরে প্রণাম করল।
তার এমন ধারা ভক্তি দেখে এক রক্ষী হাসতে হাসতে তাচ্ছিল্যের সুরে বলল, কি আছে ওই গাছটার মধ্যে? একটা সাধারণ বৈচিত্র্যহীন গাছ মাত্র, ওটাতে নাকি আবার জঙ্গলের অধিপতির বাস। বলি, তুমি কি বদ্ধ পাগল নাকি? সুস্থ মানুষের পক্ষে তো এই ধরনের কথা বলা সম্ভব নয়। পাগল আমি না, পাগল তোমরা, তোমরা সকলে পাগল। এই গাছটার কারণে এই জঙ্গল এত প্রাণবন্ত, এত সুন্দর, এত শান্তিদায়ী, আর টাকার খনি তো আছে কোথাও। আমি নিত্যদিন ফুল কুড়াই ওই গাছটার তলে, পূজা করি ভক্তির সাথে। আজও এসেছিলাম পূজা করতে, আর এসে দেখলাম তোমাদের এই কাণ্ড কারখানা। এই গাছটাকে মোদের সম্প্রদায়ের সকলেই মেনে চলে। এই জঙ্গল আমার, এই জঙ্গলের মালিক কেবলমাত্র আমি, আর অন্য কেউ নয়। শিকারীর কথার উপরেই জোরালো গলায় সেই আদিবাসী বলল, মোটেও না, এই জঙ্গল শুধুমাত্র ওই বৃক্ষের মধ্যে যিনি থাকেন তার। তুমি ঠিকই বলেছ রক্ষী, এই নির্ঘাত কোনো পাগল। পাগল ছাড়া কি আর কেউ এমন কথা বলতে পারে? ওই গাছটার মধ্যে জীবিত কারোর পক্ষেই থাকা কি আদৌ সম্ভব? রক্ষী, তোমরা এক্ষুনি গাছটাকে কেটে ফেলো। আমি নির্দেশ দিচ্ছি তোমাদের, দেখি তারপর কে কি করতে পারে। শিকারীর কথা শুনে যেন লাফ দিয়ে উঠল সেই আদিবাসী। মুহূর্তে জোয়ার শক্ত হয়ে উঠল তার। চোখ সংকুচিত করে সে চাপা সুরে বলল, মোটেও ভুল করবেন লাই, সব ছাড়খাড় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে সকল কিছু। আপনার এই এত অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আমি কয়ে দিলাম। ক্ষয়ক্ষতির ভয় এই শর্মা পায় না। আমার যা বিপুল অর্থ রয়েছে, তাতে যে কোনো সমস্যা সামাল দেওয়া আমার পক্ষে তেমন কোনো ব্যাপারই নয়। মূর্খ, মূর্খ, আপনি মহামূর্খ। মস্ত বোকামি তো করছেন বটে, পরে তা হাড়ে হাড়ে টের পাবেন। রক্ষীর দল এবার ধারালো অস্ত্র নিয়ে উদ্যত হলো সেদিকে। একের পর এক কোপাঘাত নেমে এলো গাছটার গায়ে। সদ্য কাটা অংশ থেকে গদগদ করে বেরিয়ে এলো লালচে এক তরল। হাতের লাঠি দিয়ে ওরা ভেঙে ফেলল মঙ্গল ঘট। কয়েকটা ডালপালা কাটতেই সশব্দে কান ফাটানো আওয়াজ করে বিনা মেঘে বজ্রপাত হলো। দুজন রক্ষী বজ্রাঘাতে নিমিষে শেষ হয়ে গেল। ধাউ ধাউ করে জ্বলতে থাকলো তাদের মৃতদেহগুলো। শিকারী সেই মানুষটি হিতাহিত জ্ঞান শূন্য হয়ে তড়ি ঘড়ি দৌড় লাগালো। বাকি দুই রক্ষীও প্রাণ বাঁচাতে চম্পট দিল যে যার মতো। ঠায় দাঁড়িয়ে রইল শুধু সেই আদিবাসী পূজারী। সজল চোখে বুক ফাটা উচ্চ রবে সে চিৎকার করে বলল, নিজেদের মৃত্যু ফাঁদ তোমরা নিজেরাই তৈরি করলে। শুনলে নাই তো মোর কথা? এবার দেখো কেন কি বিপর্যয়টাই তোমাদের উপর নেমে আসে এই জঙ্গলটা জুড়ে। ভোর রাতের দেখা স্বপ্ন ক্রমশ ঝাপসা হয়ে এলো। এরপর আর কিছুই দেখতে পেলাম না। বিছানা থেকে উঠে সামান্য জলপান করতেই বুঝলাম এতক্ষণ আমি যা যা দেখেছি এই সমস্ত কিছুই ছিল স্বপ্ন। তবে আমি বেশ উপলব্ধি করেছি যে এগুলো নিছকই কোনো স্বপ্ন নয়। এগুলো যেন কোনো ঘটনার টুকরো টুকরো প্রতিচ্ছবি, যা ঘুমন্ত অবস্থায় আমার চোখের সামনে ফুটে উঠেছে। গতকাল রাতের দেখা স্বপ্ন আর আজকের দেখা এই স্বপ্নের মধ্যে কোথাও না কোথাও কোনো যোগসূত্র আছে। স্বপ্নের সমস্ত কিছু সুষ্ঠুভাবে দেখলেও শিকারী ব্যক্তিটির আকার আয়তন পরিষ্কার হলেও মুখখানি ঠিকঠাক দেখতে পাইনি, একটিবারের জন্যও না।
তবে তার গলার স্বর ভারী চেনা ঠেকলো আমার। এ কণ্ঠ আমার খুব পরিচিত, কোথায় যেন শুনেছি। হুবহু একই ধরনের কণ্ঠ। তা কিছুতেই মিলিয়ে উঠতে পারলাম না। সেই মুহূর্তে আমি সিদ্ধান্ত নিলাম কালকেও পলাশডিহির জঙ্গলে যাব। এই সমস্ত কিছুর মধ্যে যে জিনিসটা আমার বোধগম্য হলো তা হলো নিখোঁজ ব্যক্তিদের রহস্যের সমাধান করতে হলে ওই জঙ্গলের একেবারে গহীনে আমাকে প্রবেশ করতেই হবে। সমস্ত কিছু প্রশ্নের উত্তর লুকিয়ে আছে সেথায়। আপনি এই সমস্ত কিছু স্বপ্নে দেখলেন ঠাকুর মশাই? হ্যাঁ গো কিশোরী, তাহলে আর বলছি কি, সমস্ত বিষয়টাই আমি স্বপ্নের মধ্যেই দেখলাম। সাত সকালে আমি উপস্থিত হলাম পলাশডিহির জঙ্গলে। গাত্র বন্ধন করে নিতে আমার ভুল হলো না। একখানা গাছের ডাল ভেঙে পাতা সরিয়ে আমি এগিয়ে গেলাম গভীরে। সেই পবিত্রময় সুগন্ধটা যেন আঁকড়ে ধরলো আমায়। আমার মনে হলো একটা বাচ্চা মেয়ে মানুষের মুখ আমি এক ঝলক দেখলাম ঝোপের অন্তরালে। নুপুরের রেনিচিনি শব্দটা ফিরে এলো আবার। জঙ্গলের মধ্যে একটি পশু পাখিও নজরে পড়ল না। সবাই যেন গা ঢাকা দিয়েছে কোনো এক ভয়ে। সমগ্র জঙ্গল জুড়ে যেন নেমে এসেছে ভয়ানক কোনো অভিশাপ। কতক্ষণ এক নাগাড়ে হেঁটেছিলাম তার কোনো ইয়ত্তা নেই। বেশ ক্লান্ত বোধ করলাম এক সময়। একটি গাছের কাণ্ডের সাথে হেলান দিয়ে বসলাম। শীতল হাওয়ায় খানিক আরাম বোধ হলো। সামনের দিকে নজর যেতেই আমি চমকে উঠলাম। আমার গোটা শরীর রোমাঞ্চিত হলো। যে বিশাল ময়ূর পরপর দুরাত্রে আমি স্বপ্নে দেখেছি, সেই গাছটি বর্তমানে আমার ঠিক সামনে কয়েক হাত তফাতে রয়েছে। আমি তড়াক করে লাফিয়ে উঠলাম, এগিয়ে গেলাম সেদিকে। স্বপ্নে ঠিক যেমনটা দেখেছিলাম, বাস্তবের মাটিতেও ঠিক ঠিক তেমনই সবকিছু। গাছের সামনেটা বেদির মতো, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শুকনো বাসি ফুল আর মাটির ভাঙা ঘট। দীর্ঘদিনের জমাট বাঁধা রক্ত যেমন কালচে রূপ ধারণ করে, ঠিক তেমনি গাছটার বিভিন্ন কাটা অংশ থেকে নেমে এসেছে রক্তের মতো চ্যাটচ্যাটে এক জাতীয় আঠা। গোটা গাছকে বেষ্টন করে রেখেছে লাল হলুদ কয়েক গাছা সুতো। তোমাদের বললে বিশ্বাস করবে কিনা জানি না, আমার অন্তরের কোনো অতল থেকে উঠে এলো এক রাস অগাধ ভক্তির স্রোত। ভেজা চোখে আমি নত হয়ে লুটিয়ে পড়লাম সেই বেদিতে। কার প্রতি যে এমন ভাবে হঠাৎ ভক্তির জাগরণ হলো, কাকেই বা প্রণাম জানালাম, তা আমি নিজেই বুঝতে পারলাম না। আমি অনুভব করলাম এখানে কোনো একটি ঘটনা ঘটেছে যা আমাকে জানতেই হবে। বৃক্ষের মুখোমুখি আমি ধ্যানে বসলাম। ধ্যানে যখন আমি বিভোর হয়ে গেছি, তখন আমার বন্ধ নয়নে যুগলে ভেসে উঠল এক দৃশ্যপট। যে গাছের নিচে আমি ধ্যানমগ্ন ছিলাম, ধ্যানের মাধ্যমেও সেই একই গাছের দর্শন পেলাম। গাছ দুটি যে একই তা আমি শতভাগ নিশ্চয়তার সাথে কইতে পারি। ধ্যানে পরিষ্কার দেখলাম গাছটির তলায় জ্বলন্ত দুটি মৃতদেহ পড়ে আছে। প্রাণহীন শরীর দুটোয় দাউ দাউ করে জ্বলছে সর্বগ্রাসী অগ্নির লেলিহান শিখা।
মৃতদেহগুলো যে কাদের হতে পারে তা অনুমান করা মোটেও কষ্টসাধ্য ব্যাপার নয়। তোমরাও নিশ্চয়ই বুঝতে পারছো ও দুটি কারা হতে পারে। হ্যাঁ ঠাকুর মশাই, মৃতদেহ দুটো হলো দেহরক্ষীদের, যা আপনি রাতে স্বপ্নে দেখেছিলেন। এই তো, হ্যাঁ একেবারে ঠিক ধরেছ দেখছি। এরপর আমি দেখলাম সেই আদিবাসী পুরুষটিকে। সে বুক চাপড়ে কাঁদতে কাঁদতে বেদিতে মাথা ঠুকে বলছে, মা মা তুদের কমাটো করিস মা, মোর কথাটা ওরা শুনলো নাই। তোর গায়ের কুঠার চুয়ালে এত এত বড় ওদের স্পর্ধা। মাথু, তুই যদি সত্যি থেকে থাকিস, যদি সত্যি অন্তর থেকে তোকে পূজাটো করে থাকি, তাহলে তার প্রমাণ দেবা এ তোর অস্তিত্বের লড়াই। বা যে অর্থের জন্য ওদের এত অহংকার, সে অর্থ যে তোরই দারুরা ভুলে গেছে মা। মা, তুই না থাকলে জঙ্গল তো থাকতো না মা। এত জঙ্গল তো না থাকলে ওরা কাঠ, মধু, মোম, শুকনো পাতা কিচ্ছুটি পেতলায় মা। মা কিচ্ছুটি পেতলায়। মূর্খের দল, এইটুকু বুঝার ক্ষমতা তোদের লাই। তুই ঠিক করেছিস যে দুজন রক্ষী তোর 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 গায়ে আঘাত করেছে, তাদের মাথায় বাজ ফেলেছিস। যোগ্য শাস্তি তো পেয়েছে ওরা। এবার বাকিদের শাস্তি তো দে দেখি মা। মা শাস্তি তো দে মা। আদিবাসী পুরুষটির বলা কথা এবার ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে এলো ক্রমশ। এরপর যা ঘটল তা দেখে আমার হৃদস্পন্দনের মাত্রা কয়েক গুণ বৃদ্ধি পেল। গাছটির কাণ্ড দুদিকে ফাঁক হয়ে গেল ধীর গতিতে। এক তীব্র চোখ ধাঁধানো জ্যোতি ছড়িয়ে পড়ল বহির্জগতে। গাছটির কাণ্ডের ভিতর থেকে বেরিয়ে এলো এক অল্প বয়সী বালিকা। বালিকার মুখখানি পরিষ্কার হতেই আমি দেখলাম সুধাগড়ে এসে প্রথম রাতে স্বপ্নে দেখা এ বৃক্ষের ওপার হতে যে মেয়েটি পশু দলটির সামনে বেরিয়ে এসেছিল, সেই একই মেয়ে। বালিকার বিশাল কেশরাশি লকলকে সাপের মতো যেন ফনা তুলে উঠছে বাতাসে, আর দুই নেত্র হতে যেন অগ্নিবর্ষণ হচ্ছে। মুখ বিকৃত হয়ে গেছে প্রচুর ঘৃণা ও অপমানে। পরনের সবুজ রঙের কাপড়ের বেশিরভাগ অংশই রক্তে রাঙা হয়ে উঠেছে। কণ্ঠের গাছগাছালির মালা এক ঝটকায় ছিঁড়ে ফেলে অতি আহত বাঘিনীর ন্যায় গর্জে উঠলেন তিনি। বললেন, এতদিন তোরা আমার কেবল মমতাময়ী শান্তিদায়ী রূপটাই দেখেছিস, কিন্তু এবার দেখবি আমার ভয়ঙ্করী উগ্র চণ্ডা রূপ। আমার আশিসে পলাশডিহির জঙ্গল তোদের জীবন ধারণের প্রধান সহায়কের ভূমিকা পালন করে এসেছে এত কাল যাবৎ। আমার অভিশাপেই তা পুরোপুরি পরিবর্তিত হয়ে যাবে। এই জঙ্গলের জন্যই কোনরূপ আর্থিক অভাব অনটন না থাকায় দিনের শেষে তোদের চোখে সুখ নিদ্রা নামত। আর আজ থেকে এই জঙ্গলই তোদের রাতের ঘুম কেড়ে নেবে। পলাশডিহির জঙ্গল হবে সমগ্র মানব জাতির কাছে জীবন্ত বিভীষিকার আরেক নাম। অর্থের অহমিকা তোদের অন্ধ করে দিয়েছে। সীমাহীন দুঃসাহস সমস্ত কিছুর মাত্রা লঙ্ঘন করে গেছে। আমি এ জঙ্গলের অধিষ্ঠাত্রী দেবী। আজ অভিশাপগ্রস্ত করলাম আমার এ জঙ্গলকে, যে ভবিষ্যতে এ জঙ্গলের সীমানায় যেই মানুষের পা পড়বে সেই বায়ুর সাথে মিলিয়ে যাবে চিরতরের জন্য। এ জঙ্গলে ঢুকতে পারবে সবাই, কিন্তু বেরোতে পারবে না আর কেউই। আদিবাসী পুরুষটি
কখন যেন অচৈতন্য হয়ে লুটিয়ে পড়েছে মাটিতে। আমার প্রতিটি পেশি যেন থরথর করে কেঁপে উঠল। কি দেখলাম আমি? এ কোন মহাশক্তির তলে আশ্রয় নিয়েছি? হায় ঈশ্বর, কে সেই অর্বাচীন যে দেবীর প্রতিরূপ এই বৃক্ষের গায়ে আঘাত এনেছে? দুই চোখ উন্মোচিত করে নত জানু হয়ে আমি মাথা নোয়ালাম বৃক্ষের কাণ্ডে। পলাশডিহির জঙ্গলে যেটি কি ঘটেছিল তা অনেকখানি পরিষ্কার হলো এবার। দেবীর উদ্দেশ্যে পুনরায় প্রণাম করে আমি ফেরার পথ ধরলাম। আমার যা জানার ছিল তা আমি জেনে গেছি। গতকাল রাতে দেখা স্বপ্নে ঠিক যতটা অংশ দেখেছিলাম, ধ্যানের মাধ্যমে তার পরবর্তী অংশটুকু সম্পর্কে অবগত হয়ে গেলাম। শুধু একটি জিনিসই মিলিয়ে উঠতে বাকি রইল, আর সেই শিকারী মানুষটি তবে কে ছিল? এই প্রশ্নের উত্তর পেলেই গোটা বিষয়টা খোলসা হয়ে যাবে একেবারে। তারানাথের কথা শেষ হতেই কিশোরী বলল, ঠাকুরমশাই, তাহলে কি সত্যি সত্যি পলাশ দিঘির ওই বিশেষ গাছটার মধ্যে কেউ থাকতো? তবে কি আদিবাসী পূজারী সঠিক করেছিল? কিন্তু কিন্তু এ কি করে সম্ভব? তারানাথ ডানে বামে মাথা নেড়ে সম্মতিসূচক ভঙ্গিতে মৃদু হেসে উত্তর দিল, হ্যাঁ, থাকতো তো বটেই, তবে কোনো মানবী নয়। এক মহাদেবীর আবাসস্থল ছিল ওই ময়ূরঘটি। তবে কোন দেবীর তা আমি এক্ষুনি বলবো না, তাহলে তোমাদের গল্প শোনার কৌতূহলটাই উবে যাবে পুরোপুরি। ঠিক আছে, ঠিক আছে ঠাকুরমশাই, এরপর কি হলো তা বলুন। হ্যাঁ, বলছি, শোনো। জমিদার বাড়িতে এসে আমি গভীর চিন্তায় পড়লাম। শিকারীর বেশভূষা স্বপ্নে আবছা দেখলেও তার মুখাবয়ব একটি বারের জন্য পরিষ্কারভাবে দেখতে পাইনি, কিন্তু তার গলার আওয়াজ ভারী চেনা ঠেকছে আমার। এসব হাজারো ভাবনায় সম্পূর্ণ নিমজ্জিত হয়ে পড়লাম দেখতে দেখতে। সন্ধ্যা নেমে এসেছে বহুক্ষণ আগে। চতুর্দিক সুনসান হয়ে গেছে সম্পূর্ণরূপে। কিছু নিশাচর পাখি একসাথে ডেকে উঠল জানলার ওপারের বিশাল শিমুল গাছটা থেকে। পলাশডিহি জঙ্গলের দিকে তাকিয়ে আমি বসে রইলাম। দরজায় খুটখুট করে শব্দ করে ভেতরে ঢুকে এলো দিব্যজ্যোতি। ঠাকুরমশাই, শুনলাম আপনি নাকি আর জঙ্গলের ভিতরে ঢুকেছিলেন। সত্যি আপনি সকলকে একেবারে অবাক করে দিয়েছেন। আমার তো এখনো বিশ্বাসই হচ্ছে না যে আপনি ওই জঙ্গলের ভেতর প্রবেশ করা সত্ত্বেও আবার ফিরে আসতে সক্ষম হয়েছেন। অবশ্য হবেন নাই বা কেন? আপনি তো আর আমাদের মতো সাধারণ মানুষ নন। আপনি যে সকল নিয়মের ঊর্ধ্বে। আরে না না, আমি নিতান্তই এক তুচ্ছ মানব। সকল নিয়মের ঊর্ধ্বে ওঠার সাধ্য আমার নেই। তবে হ্যাঁ, দেবীর আশীর্বাদে বিশেষ কিছু ক্ষমতার অধিকারী আমাকে বলতে পারো। কাল ভৈরব সর্বদাই আমার সাথে থাকেন, তাই তার নাম নিয়ে এবং গাত্রবন্ধন করে জঙ্গলে প্রবেশ করাতে আমার কিছুই হয়নি। একেবারে সুস্থ শরীরে ফিরে আসতে পেরেছি। কেবলমাত্র মন্ত্রের দ্বারা গাত্রবন্ধন করার কারণেই আমি নিখোঁজ হইনি। এবার কক্ষে প্রবেশ করলেন নায়েব অমূল্যভূষণ। ভারী দুশ্চিন্তাগ্রস্ত তাকে লাগলো। তার মুখ যেন একেবারে শুকিয়ে এই এতটুকু হয়ে গেছে, অজানা ভবিষ্যতের কথা ভেবে ভেবে। জমিদার মশাই,
সুধাগরের জনগণ আপনার কাছে কিছু আর্থিক সাহায্য প্রার্থনা করছে। নায়েবের কথায় ভ্রুকুটি দেখা দিল জমিদার দিব্যজ্যোতির কপালে। খিটখিটে ভাবে সে বলল, আর কতবার আর্থিক সাহায্য করব বলুন তো নায়েব মশাই? আমার দিকটাও তো বুঝতে হবে নাকি? আমি সবই বুঝতে পারি জমিদার মশাই, কিন্তু ওই গরিব মানুষগুলোর তো আর কিছু করার নেই। ওরা তো আপনারই প্রজা, আপনি ওদের পিতা মাতা তুল্য। এমন অসময়ে আপনিও যদি ওদের থেকে মুখ ফিরিয়ে নেন, তাহলে আর ওরা প্রাণে বাঁচবে না জমিদার মশাই। আমি নির্বাক শ্রোতা স্বরূপ জমিদার দিব্যজ্যোতি ও নায়েব অমূল্য ভূষণের কথোপকথন একাগ্র মনে শুনতে লাগলাম। আপনি তো অর্থভাণ্ডারের হাল জানেন। এ যাবৎকাল আমি ভাবতাম যে আমার বিপুল অর্থের দ্বারা সকল ক্ষয়ক্ষতি, প্রাকৃতিক দুর্যোগ সবকিছু সামলে নেওয়া সম্ভব। কিন্তু এখন বুঝতে পারছি যে আমি কতটা ভুল ছিলাম, কতটা ভুল ছিল আমার সে ধারণা। সুধাগড়ের মতো বিশাল এলাকা সামলাতে গিয়ে আমি এখন রীতিমতো হিমশিম খাচ্ছি। অর্থভাণ্ডারের অবস্থাও নৈব যে প্রায় সকল অর্থই শেষের মুখে। এভাবে তো আর কয়েকটা দিন চললে তাও সম্পূর্ণ নিঃশেষ হয়ে যাবে। দিব্যজ্যোতির এই কথাটা শুনে আমার মস্তকে যেন বজ্রপাত হলো। আমার মনে পড়ে গেল স্বপ্নে দেখা সেই শিকারীর একই ধরনের, একই ধাঁচের বলা কথাগুলো। আমি সেদিন জমিদার বাড়িতে দুই রক্ষীর মধ্যে খুব গোপনে আলোচনা করতে শুনেছি যে দিব্যজ্যোতি পলাশডিহিতে শিকার করতে গিয়েছিল বিগত কয়েকদিন পূর্বে, আর তারপর থেকেই জঙ্গলে এই অযাচিত উপদ্রবের সূচনা হয়েছে। মনে মনে দুয়ে দুয়ে চার করে ফেললাম আমি। এতক্ষণে বুঝলাম যে সেই শিকারীর কণ্ঠ কেন আমার এত পরিচিত ঠাওর হচ্ছিল। কারণ শিকারী মানুষটি হলো জমিদার দিব্যজ্যোতি সেন। স্বপ্নের মধ্যে তার গলা সামান্য একটু ভারী গোছের লাগছিল, এই যা। আমার মাথা মুহূর্তে গরম হয়ে উঠল। তার এমন ব্যবহার দেখে তীব্র চিৎকার করে ঝাঁঝালো গলায় আমি শটান বলে উঠলাম, দিব্যজ্যোতি, তোমার থেকে এমন জঘন্য কুৎসিত আচরণ আমি মোটেও আশা করিনি। তুমি সকল কিছু আমায় বলেছ কেবলমাত্র প্রধান বিষয়টাকে গোপন করে। অবশ্য বলবেই বা কেন? নিজের অপরাধ জনসমক্ষে আনতে কেই বা চায়, তাই না? আমার মেজাজ হঠাৎ করেই এমন তুঙ্গে উঠে গেল কেন তা বুঝতে না পেরে প্রথমে হকচকিয়ে গেল জমিদার দিব্যজ্যোতি সেন। নায়েব মশাইয়েরও একই দশা হলো দেখলাম। ধীরে ধীরে দিব্যজ্যোতির চোখ মুখ কেমন যেন বদলে যেতে শুরু করল। নায়েব অমূল্যভূষণ উদ্বিগ্ন গলায় বললেন, কি হলো তারানাথ, তুমি এতখানি রেগে গেলে কেন বাবা? আমি রেগে গেলাম কেন তা আপনি আপনাদের জমিদার মশাইকে জিজ্ঞাসা করুন। আমার কথায় ঘাবড়ে গেল দিব্যজ্যোতি। গ্লাস থেকে ঢক ঢক করে অনেকটা জল ঢালল নিজের শুকনো গলায়। এতক্ষণে সে বুঝতে পেরে গেছে যে আমি সব কিছু ধরে ফেলেছি। হাজার চেষ্টা করেও শেষ রক্ষা করতে পারা যায়নি। আমার প্রশ্নের উত্তর দিতে গিয়ে দিব্যজ্যোতি বেশ থতমত খাচ্ছে দেখে তাকে থামিয়ে আমি বললাম, থাক দিব্যজ্যোতি, এতদিন যখন কিচ্ছুটি কাউকে বলনি তখন এখন আর জোর করে বলতে হবে না। এবার আমি বলছি, বরং তুমি শোনো, সঠিক কইছি কিনা সেটা বলো, কেমন? এরপর দু রাতে যা যা স্বপ্নে দেখেছি এবং ধ্যানের দ্বারা যা বুঝেছি তা একসাথে সংযুক্ত করে আগাগোড়া বিস্তারিতভাবে বললাম। সবটা শুনে জমিদারের চোখ ফেটে জল এলো। সে করুণ সুরে বলল, আমাকে মার্জনা করুন ঠাকুর। আপনার মতো ত্রিকালজ্ঞ ব্যক্তির কাছ থেকে যে কোনো কিছুই গোপন করা সম্ভব নয় তা আমার বোঝা উচিত ছিল। আসলে আমি ভেবেছিলাম আপনি হয়তো অতীতের এই ঘটনা জানতেই পারবেন না, তাই আপ্রাণ চেষ্টা করে গেছি আপনাকে কিছু না জানিয়ে
আপনাকে দিয়েই কোনো যাগযজ্ঞ করিয়ে সমস্ত বিষয়টার গোপনীয়তা বজায় থাকাকালীন সেটার মিটমাট করে ফেলার। সেই আদিবাসী পূজারী একেবারে সঠিক কথাই বলেছিল। আমি সত্যি মূর্খ, মহামূর্খ। আমি নিজে আজ তা স্বীকার করছি। আমি জানি যে পলাশডিহির জঙ্গলের এই অবস্থার জন্য দায়ী কেবলমাত্র আমি। হ্যাঁ, আমি ছাড়া আর অন্য কেউ নয়। এ কথা জানাজানি হলে সুধাগরের মানুষের সমস্ত রাগ ক্ষোভ এসে আছড়ে পড়বে আমার উপর। হয়তোবা বিদ্রোহ করে বসবে ওরা। সেই ভীষণ লজ্জা, অপমান, অমর্যাদার ভয়ে আমি মুখ খুলতে পারিনি। ওই আদিবাসীর কথা না শুনে ওই বৃক্ষে আঘাত করে আমি যে কি মহা সর্বনাশ করেছি তা আমি আজ বুঝতে পারছি। সত্যি ওই গাছটা কোনো সাধারণ গাছ ছিল না। ওটার মধ্যে অবশ্যই কিছু একটা ছিল, তবে কি ছিল তা আমি জানি না। আমার অর্থের অহংকার এই সমস্ত কিছুর মূলে। বোধহয় এই জন্যেই বলে অহংকার পতনের কারণ। আমার ক্ষেত্রে এটা একদম প্রযোজ্য। ঠাকুরমশাই, আমার এবার কি কর্তব্য আমি কিছুই বুঝতে পারছি না। সম্পূর্ণ পাগল লাগছে নিজেকে। আমায় ক্ষমা করে দিন আপনি দয়া করে বলুন আমায় কি করতে হবে। আমি ক্ষমা করার কে? যার কাছে অপরাধ করেছ ক্ষমাটা বরং তার কাছেই চেও, কেমন? মনে রেখো, ক্ষমা চাইলে মানুষ কখনো ছোট হয়ে যায় না। আর অর্থ থাকলেই যে শরীরে তার অহংকার রাখতে হবে এমন কোনো মানে নেই। পশু শিকার মহাপাপ। অবলা নিরীহ প্রাণীগুলোরও কিন্তু পরিবার বলে একটা জিনিস থাকে, তা আমাদের খেয়াল রাখা উচিত। সর্বোপরি সত্য কখনো চাপা থাকে না। দিব্যজ্যোতি, থাকে না। সত্য একদিন না একদিন সকলের কাছে প্রকাশিত হবেই হবে। আমি আপনাকে কথা দিচ্ছি ঠাকুরমশাই, এই জীবনে আমি আর কোনো প্রাণী হত্যা করব না এবং সুধাগরের কাউকে তা করতেও দেব না। ঠিক আছে, তুমি যে নিজের ভুলটা বুঝতে পেরেছ এটাই যথেষ্ট। ভুল যখন করেছ তা সংশোধন তোমাকেই করতে হবে। অবশ্য আমি সে ব্যবস্থা করে দিচ্ছি তোমায়। বৃদ্ধ নায়েব মশাই জমিদারের প্রতি বেশ অসন্তুষ্ট হলেন। সবকিছু শুনে রুক্ষ গলায় তিনি বিষণ্ণতার সাথে ধিক্কারের ভঙ্গিতে বললেন, জমিদার মশাই, আপনি তো আমাকেও এই সকল কিছু জানাননি। আপনার মোটেও উচিত কার্য হয়নি জমিদার মশাই। ঠাকুরমশাই, জঙ্গলের এই অভিশাপের কারণে আমরাও বিলীন হয়ে যাব না তো? দিব্যজ্যোতি, তুমি এখনো প্রাণের ভয় পাচ্ছ? আর ওদিকে তোমার ভুলের মাসুল গুনতে হচ্ছে কত শত নিরীহ নিরপরাধ মানুষকে। আমার উপর সামান্য ভরসা রেখো। আমি গাত্রবন্ধন করে দিলে তোমাদের উপর আর ওই অভিশাপ আর নেমে আসবে না। নায়েব মশাইকে আমি আগেভাগেই দেহবন্ধন করে দিয়েছি। তিনি জঙ্গলের ভিতরে পুজো পাঠের ব্যবস্থা করে ফেলেছেন ইতিমধ্যেই। দ্রুত পা চালিয়ে চলো, অনেকটা পথ যেতে হবে। শুভক্ষণে দেবীর পুজোয় বসতে হবে আমায়। মাথায় রেখো, আমি যখন বলবো তখন তুমি ক্ষমা চাইবে, ব্যাস, তাহলেই হবে। কি বুঝতে পারলে তো? জমিদার দিব্যজ্যোতি এবার চুপ করল। আমার সাথে পলাশডিহির মাটিতে পদার্পণ করলো সেও। দিব্যজ্যোতিকে নিয়ে আমি এগিয়ে চললাম সেই স্থানের উদ্দেশ্যে। মহিরুহের নিকটে গিয়ে দেখলাম নায়েব মশাই সমস্ত জোগাড় যন্ত্র করে করজোড়ে বসে রয়েছেন সেখানে। শুভক্ষণ আরম্ভ হতেই বৃক্ষের সম্মুখে পুনরায় ঘট প্রতিষ্ঠা করে দেবীর পুজো শুরু করলাম। পূজার পর্ব মিটতেই অঞ্জলি দিতে বললাম দিব্যজ্যোতিকে। সে নদী থেকে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে অঞ্জলি দিতে বসল, কিন্তু মন্ত্র পড়ে অঞ্জলির ফুল বৃক্ষের পানে ছুটতেই কোথা থেকে একটা দমকা বাতাসের স্রোত এসে সে ফুল উড়িয়ে আবার আমাদের দিকেই ফিরিয়ে দিল। একটিও পুষ্প পৌঁছল না বৃক্ষের তলে। আমি পরিষ্কার বুঝলাম
দিব্যজ্যোতির উপর দেবী ভয়ানক কবিতা ও অভিমানী, সেই কারণে তিনি তার অঞ্জলি গ্রহণ করলেন না। সর্বশেষে হোমের পর্ব এলে অগ্নিকুণ্ডের কাঠে আমি কিছুতেই আগুন ধরাতে পারলাম না। বিশ্বাস করো তোমরা, একেবারে শুকনো খটখটে কাঠেও অগ্নি প্রজ্বলিত করা গেল না। এসবই দেবীর রোষের ফল, তাই এত বাধা বিপত্তি। কাল ভৈরবকে স্মরণ করে অবশেষে বহু কষ্টে কাঠে আগুন ধরাতে আমি সক্ষম হলাম। হোম সমাপ্ত হলে সমগ্র জায়গায় ধোঁয়াশার মতো একটা ইন্দ্রজালের সৃষ্টি হলো। যেন সুমধুর নূপুরের সুর কর্ণগোচর হতেই বুঝলাম তিনি আসছেন। জমিদারকে মৃদু ঠেলা দিলাম আমি। কাণ্ডের অপর প্রান্ত হতে বের হলো সেই বাচ্চা মেয়েটি, যে মেয়েটাকে আমি স্বপ্নে এবং জঙ্গলে প্রবেশ করে দেখেছিলাম। সেই একই মেয়ে তথা নারীর রূপ ধারণকারী দেবী হাজির হলেন। দেবী এগিয়ে এলেন আমার দিকে। পবিত্র সুগন্ধটা তীব্রভাবে নাসারন্ধ্র হয়ে ঢুকে গেল অভ্যন্তরে। তার রাঙা চরণের উদ্দেশ্যে আমি মাথা ঠেকালাম। অশ্রু ভেজা চোখে গভীর আকুতির সাথে আমি বললাম, মা, মারে, তুই যে ক্রুদ্ধ হয়ে আছিস তা বিলক্ষণ আমি বুঝেছি মা। তুই ঠান্ডা না হলে যে সব কিছু ছারখার হয়ে যাবে মা। তুই তো সবই আমাকে দেখিয়েছিস। আমি জানি ওরা মহা পাপী, কিন্তু ওদের পাপের শাস্তি সাধারণ মানুষকে কেন ভোগ করতে হবে বল? তারা যে নিরপরাধ, তারা যে তোর সন্তান। মা, তুই শান্ত হ মা। মা মা আমি এবার তাকালাম দিব্যজ্যোতির দিকে। জমিদার ও নায়েব মশাই যে দেবীকে দেখতে পাচ্ছেন না তা আমি ঠিকই আঁচ করলাম। আমার ইঙ্গিত বুঝল দিব্যজ্যোতি। এক মুহূর্ত বিলম্ব না করে সে হাত জোর করে বলল, মা গো, মা, তুমি আমায় ক্ষমা করো মা, আমায় ক্ষমা করো। আমার অর্থের অহংকার, দর্প সকল কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। তোমার এই অবুঝ সন্তানের ভুল তুমি মার্জনা করো নিজ গুণে। তারানাথ, তুই আমার পূজা করলি কি উদ্দেশ্যে? আমি ওই নরাধমের হাত থেকে অঞ্জলি গ্রহণ করব এমনটা তুই ভাবলি কি করে? আমায় ভুল বুঝিস না রে মা। তুই তো জগৎ জননী। সন্তান ভুল করলে মাও কি তাই দেখে ভুল করতে পারে? তাছাড়াও জমিদার নিজের ভুল বুঝতে পেরেছে। এবার তুই ওকে অন্তিমবারের জন্য ক্ষমা করে দে মা, ক্ষমা করে দে। তোমার এই অবুঝ ছেলেকে তুমি ক্ষমা করো মা। আমি আর কোনোদিনও অর্থের অহংকার করব না, কোনো অন্যায় কার্য করব না। কৃপা দৃষ্টি বর্ষণ করো এই জঙ্গলের ওপর। জমিদার নিজের মুখে ভুল স্বীকার করেছে, এবার তুই ওকে মাফ কর। কত সাধারণ অসহায় প্রজার পেশা বন্ধ হয়ে যাওয়ার কারণে ওরা না খেতে পেয়ে মরতে বসেছে। মুখ তুলে চা মা গো, মুখ তুলে চা। দয়া করে কৃপা কর। এক সন্তানের উপর রাগ করে 1000 সন্তানকে শাস্তি দেওয়া এ কি তোর মানায় মা? এ কি তোর মানায়? আমি দেখলাম দেবী এবার যেন ধীরে ধীরে শান্ত হলেন। তার উগ্রচণ্ডা রূপ থেকে তিনি ফিরে এলেন মমতাময়ী রূপে। সত্যি তারানাথ, তোর অসাধ্য কিছু নাই। কেমন করে আমার ক্রোধের প্রাচীর নিজের কথার জালে জড়িয়ে ভেঙে ফেললি দেখ। তোর মঙ্গল হোক বাবা। সারা জীবন এমনভাবেই দুস্থ বিপদগ্রস্তের পাশে থাক তুই, এই আশীর্বাদই করি। আমি আমার অভিশাপ এই ক্ষণে ফিরিয়ে নিলাম। পলাশডিহির জঙ্গল আবারও তার পুরনো ছন্দে ফিরে যাবে।
আর কেউ এ জঙ্গল থেকে অদৃশ্য হয়ে যাবে না কোনোদিন। আর যারা যারা নিরুদ্দেশ হয়ে গিয়েছিল তারা সকলেই ফিরে আসবে পুনরায়। ধন্য ধন্য মাগো, তুই ধন্য। এই তো একেবারে যোগ্য জননীর মতো কথা বলেছিস রে মা। মা মা গো। না রে তারা, তুই আমার জ্ঞান চক্ষু আজ উন্মোচিত করেছিস বাবা। ক্রোধের বশে আমার এক মারাত্মক ভ্রম ঘটে গিয়েছিল, যা আমি খেয়ালই করিনি। সত্যিই তো, একজনের অপরাধের ফলে জন্ম নেওয়া শাস্তি কেন জগৎ সংসারের সকলে পালন করবে? বেঁচে থাক বাবা, বেঁচে থাক। তারানাথ, এবার তাহলে আমি এলাম, তোরা ফিরে যা। খানিক বাদেই যারা যারা হারিয়ে গিয়েছিল তারা সকলেই সুধাগড়ে ফিরে যাবে। দেবী এবার আশীর্বাদ করে প্রবেশ করলেন সেই মহিরুহের অন্তরে। ছলো ছলো নয়নে আমি দেবীর মন্ত্র পাঠ করলাম। জয় জয় মা বনদেবীর জয়, জয় মা বনদেবী, জয় মা, জয় মা, জয় মা। ঠাকুরমশাই, তার মানে ওই দেবী ছিলেন আদতে বনদেবী? তারানাথ রসিকতার হাসি হেসে বলল, ও মা, তোমরা এখন বোঝনি নাকি? বলি, জঙ্গলের অধিষ্ঠাত্রী দেবী বনদেবী ব্যতীত আর কেই বা হতে পারে? তার অমন বিচিত্র রূপ দেখেই আমি একটু একটু আন্দাজ করেছিলাম যে তিনি কে হতে পারেন। এ ভুবনের সমস্ত জঙ্গল, গাছগাছালি ও জঙ্গলের মধ্যে বসবাসকারী যাবতীয় পশু পাখির নিয়ন্ত্রণ একমাত্র তার হাতেই তো রয়েছে। সেই কারণেই তো তাকে আঘাত করা হয়েছিল বলে পলাশডিহি জঙ্গলের ছোট বড় নির্বিশেষে প্রত্যেকটি জীব এমন মনমরা হয়ে পড়েছিল, তাদের চোখেও জল এসেছিল এবং জঙ্গল সম্পূর্ণ নীরব হয়ে গিয়েছিল। দেবী অদৃশ্য হতেই তিলেকের মধ্যে গোটা জঙ্গল মুখরিত হয়ে উঠল পশু পাখির কোলাহলে। মাথার উপর দিয়ে সশব্দে উড়ে গেল এক ঝাঁক কাক আর টিয়া পাখির দল। নিকটবর্তী জলাশয় থেকে ভেসে এলো বক আর রাজহংসের ডাক। ফুলে ফুলে উঠতে লাগলো প্রজাপতি আর ভ্রমরেরা। এক পাল খরগোশ কচি ঘাসের সন্ধানে এদিক ওদিক ছুটাছুটি করতে লাগলো। হরিণ আর বন্য মহিষের দল জলপান করতে এলো নদীর ধারে। পলাশডিহির প্রতিটি স্থানে ছড়িয়ে পড়ল স্বাভাবিকতা। অভিশাপ মুক্ত হলো গোটা জঙ্গল। আমি, জমিদার আর নায়েব মশাই ফিরে এলাম সুধাগড়ে। আমরা সুধাগড়ে ফিরে আসার কিছু সময় বাদেই জঙ্গল থেকে বেরিয়ে এলো কুমলি, সঙ্গে তার সেই পোষ্য ছাগলটিও। মধু সংগ্রহকারী দলটি এবং আরও অন্যান্যরা যারা জঙ্গলে ঢুকে অভিশাপের মুখোমুখি হয়ে হারিয়ে গিয়েছিল। কুমলি ছুটে গিয়ে জড়িয়ে ধরল ওর মাকে। মা ও মেয়ের এমন মিলন দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আমার হৃদয় জুড়ে এক সুদূর প্রসারী শান্তি ছড়িয়ে পড়ল। সুধাগড়ের প্রত্যেক মা বনদেবীর নামে জয়ধ্বনি দিল। তারপর ফিরে এলাম জমিদার বাড়িতে। পরবর্তীতে যারা সুধাগড় ছেড়ে চলে গিয়েছিল অন্যত্র, তারা সকলেই আবার উপস্থিত হলো নিজ নিজ পৈতৃক ভিটায়। আমি তাহলে এবার আসি নায়েব মশাই। দিব্যজ্যোতি, আমাকে এবার বিদায় দাও।
ওরা আমাকে কিছুতেই ছাড়তে রাজি হলো না, বারবার অনুরোধ করলো আরেকটি দিন অন্তত সুধাগড়ে আমি যেন কাটিয়ে যাই। কিন্তু তোমরা তো জানোই এক স্থানে বেশি দিন থাকার অভ্যাস আমার নেই। তাই আমি ওদের সে কথা জানিয়ে সেদিনই বেরিয়ে পড়লাম। জমিদার দিব্যজ্যোতি অসংখ্যবার কৃতজ্ঞতা জানালো আমায়। কি হে কিশোরী, একেবারে আলাদা ধরনের কিছু শুনতে চেয়েছিলে না? তাই পলাশডির এই ঘটনা তোমাদের আজ শোনালাম। কি ভালো লাগলো তো? হ্যাঁ ঠাকুর মশাই, চমৎকার লেগেছে। আপনার গল্প আবার না ভালো লাগার উপায় আছে নাকি? খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে আমাদের। আচ্ছা ঠাকুর মশাই, এই জন্যই তবে আপনার মনের মধ্যে অমঙ্গলের ওই ঘন্টা বেজে ওঠেনি? হ্যাঁ, একদম সঠিক বলেছ তুমি। পলাশডিহির জঙ্গল বা সুধাগড়ে উপস্থিত থাকাকালীন আমার মনে একটি বারের জন্য সে ধ্বনির জন্ম হয়নি, কারণ সেখানে কোনো অশুভ শক্তি ছিলই না, ছিল এক মহা শুভ শক্তি। কিশোরী, তো গল্প তো শেষ, তো চলো এবার ওঠা যাক। হ্যাঁ ভাইয়া, চলো। বৃষ্টির মাত্রা অনেকখানি কমেছে দেখেছি। ঠাকুর মশাই, আসছি তাহলে আজকে। হ্যাঁ এসো, আবার আসবে কিন্তু, কেমন? হ্যাঁ, সে আবার বলতে। ভালো থেকো সবাই। তারানাথের হাসি মাখা মুখ দেখে আমরা বিদায় নিলাম, বের হলাম নিজেদের বাসস্থানের উদ্দেশ্যে। শুনছিলেন তারানাথ তান্ত্রিক ও সুধাগড়ের আতঙ্ক। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং এরকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করতে পারেন অন্ধকারের আওয়াজ। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।